সুনামগঞ্জ, হাওড় বেষ্টিত সুনামগঞ্জে আজকে স্টার নিউজ 26-এর নির্বাচনের জন্য চলে আসছে। এই সুনামগঞ্জ প্রকৃতির দারুণ এক দান। বাংলাদেশের প্রকৃতি নিয়ে যদি আপনি প্রশংসা করতে হয়, এখানে এসে যেই প্রশংসা আপনি এই অঞ্চলের জন্য করবেন এই প্রকৃতি দেখে, ঠিক তার বিপরীতে এখানে বেশ কিছু সংকট রয়েছে। এই সুনামগঞ্জে এসে আমরা 26-এর নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করতে চাই। আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিই আজকে যারা আমন্ত্রিত অতিথি তাদের সাথে। আমার একদম ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট খলিল রহমান, তিনি সদস্য সনাক টিআইবি সুনামগঞ্জ। তারপরে রয়েছেন তিনি জেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সদস্য কেন্দ্রীয় শুরা মজলিস, উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। আমার একদম বাম পাশে রয়েছেন মাওলানা শাহিদুল পাশা চৌধুরী, তিনি সাবেক এমপি, কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ খেলাফত মজলিস। এবং সবশেষ আমার হাতের বাম পাশে রয়েছেন জনাব কামরুজ্জামান কামরুল, তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি এবং তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান তাহিরপুর উপজেলা। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। যেই গল্পগুলো শুনেছি গত 17 বছরে, যেই বঞ্চনার গল্প বলেন, যেই উপেক্ষার গল্প বলেন, এখানকার দারিদ্র্যের হার অত্যন্ত নাজুক। পুরা সিলেট অঞ্চলের সবচাইতে দরিদ্র বেশি এই সুনামগঞ্জে। এত সুন্দর সুনামগঞ্জ, এখানে মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসে, সৌন্দর্য দেখে চলে যায়। হাউস বোট বাংলাদেশে খুবই পপুলার একটা জিনিস হয়ে গেছে, আমরা আসি, বেড়ায়, চলে যাই। এখানকার যে শিক্ষার হার, এখানকার দারিদ্র্যের হার সবই এত নিম্নমুখী যে এটা বাংলাদেশের জন্যই একটা শঙ্কার জায়গা হয়ে গেছে। এইরকম কিভাবে হলো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে আসব। শুরুতেই আমি কঠিন প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এখানে সুনামগঞ্জে জাদুকাটা নদী, এই জাদুকাটা নদীর পূর্বের নিয়ন্ত্রণ ছিল সাবেক এমপি রঞ্জিত সরকারের, এটা আমরা শুনেছি। সেখানে বর্তমানে যারা ইজারা করছেন বা বর্তমানে যারা নিয়ন্ত্রণ করছেন এটা কারা করছেন, এবং একটা অভিযোগ আমরা পেয়ে আসছি যে সুনামগঞ্জের অবস্থা খুব পরিবর্তন হয় নাই। আগে যারা ছিল তারা হয়তো নাই, কিন্তু কিছু জায়গায় হাত বদল হয়েছে বলে অভিযোগ। আমি আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে আপনি যদি একটু বলেন যে আপনার এই ক্ষেত্রে আপনার অবজারভেশনটা কি। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জের অনেক বালি, পাথর, মাছ, এটা নিয়ে সুনামগঞ্জ আমরা গর্ব করি। কিন্তু এখানে যে অনিয়ম, অনাচার এবং দুর্নীতি হচ্ছে, এখন পর্যন্ত সেই দুর্নীতি থেকে এবং অনিয়ম অনাচার থেকে আমরা মুক্ত হতে পারিনি। যদিও আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশের স্লোগান এসেছে, কিন্তু মানুষ যেভাবেই ছিল ততই বছর রয়ে গিয়েছে। প্রশাসনের আমি আশু দৃষ্টি কামনা করছি, এদিক দিয়ে যেন প্রশাসন জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে অবশ্যই সুনামগঞ্জের যে বিশেষ করে তাহিরপুর এলাকার, এটা আমার নির্বাচনী এলাকা নয়, আসলে এ বিষয়ে বলতে পারতেন আমাদের 5 আগস্টের পরে কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখি নাই। তা আগের সেই মানুষগুলোই সেই একইভাবে এই জিনিসগুলো করে যাচ্ছে, সেটা অনেক বড় কথা। যারা করছে তারা আল্লাহকে দিয়ে বয়ে নাই। আল্লাহকে দিয়ে যদি বয়ে না থাকে তাহলে যে সরকারই আসুক, যদি সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণে না নেওয়ার চেষ্টা করা হয় তাহলে যেভাবেই আসে সেভাবেই থাকে। কারা করছে? যেই লাদু সেই কদু। আপনি কি বলতে লজ্জা পাচ্ছেন বা ভয় পাচ্ছেন? কারা ভয় পাচ্ছি এটা না, আমি স্পেসিফাই আমার কাছে আসছে খবর, কিন্তু আমি স্পেসিফাই করে বলতে পারবো না। এই আপনি যে নদীর কথা বলছেন, এই নদীর ডানে বামে দুজনেই এই আসনের, ওনারাই ভালো করে বলতে পারবেন। তো আমি শুধু এটাই বলতে পারি যে আসলে যে দুর্নীতি ছিল সেই দুর্নীতি এখন পর্যন্ত রয়ে গিয়েছে, শুধুমাত্র হাত বদল হয়েছে। এটাই আমাদের কাছে বারবার খবর আসছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু জামায়াতে ইসলামীর প্রতিনিধি আপনার কাছে একটু একই প্রশ্ন নিয়ে আসতে চাই। জি, ধন্যবাদ। যে প্রশ্নটা ছিল যে প্রাকৃতিক সম্পদ, আমাদের সুনামগঞ্জে অনেকগুলো আইটেমের প্রাকৃতিক সম্পদ আছে। একটা স্লোগান ছিল এক সময় যে মৎস্য পাথর দান সুনামগঞ্জের প্রাণ। সেই স্লোগানে কিন্তু বালির কথা নেই, কিন্তু বালি এখানে অত্যন্ত বড় একটা রিসোর্স। আমাদের জাদুকাটা এবং ধোপাজান দুইটাতেই, ধোপাজানটা পড়েছে সদরে
বিশ্বম্বরপুর মিলে, আর জাদুকাটা পড়েছে তাহিরপুরে। জাদুকাটার জাদু নিয়ে নানান কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে, ইতিমধ্যে অনেক তথ্য উঠে এসেছে। দুইটা বিষয় এখানে ভাই স্পেসিফিক্যালি বলেছেন, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা কি পরিবর্তন করতে পেরেছি বা হয়েছে কিনা। আমরা যেটুকুন দেখেছি এখানে যে পরিবর্তন একেবারে হয়নি সেটাও বলা যাবে না, কিন্তু রিসোর্সগুলো, প্রাকৃতিক রিসোর্সগুলোকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য, সেখানে পরোক্ষভাবে নেপথ্যে মূলত এখন যারা করছেন আর আগে যারা ছিলেন তাদের একটা যোগসাজশ রয়েছে। এটা ইতিমধ্যেই আপনার বিভিন্ন তথ্যভিত্তিক বিশ্বাসযোগ্য তথ্য থেকে এগুলো এসেছে। এখানে রুবেল একটা নাম ছিল যেটা নিয়ে বারবার কথা এসেছে। তো যারা এখন করছেন তারা সমঝোতার ভিত্তিতে করছেন, এবং এখানে জাদুকাটাতে আপনার যে রয়্যালটি নেওয়া হচ্ছে, এক মিনিট যে রয়্যালটি নেওয়া হচ্ছে সেখানেও আপনার 9 থেকে 11, 11 থেকে 15, এখন আপনার 20, তারপরে নানা ধরনের আপনার ট্যাক্স বা টোল যাই বলি, এগুলো নিয়ে 20 থেকে 25 পর্যন্ত চলে যায়, যেগুলোর ব্যাপারে আমরা বারবার কথা বলেছি এবং প্রতিবাদ করেছি। ইনডোর মিটিংয়ে প্রতিবাদ করেছি, ময়দানে আমরা প্রতিবাদ করেছি, এগুলো প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে রেকর্ডেড আছে। আরেকটু বলছি আমাদের এই ধূপাজানের কথা। এখানে আপনার লিম্পিড নামে একটা আজব সংস্থা, যে সংস্থার বিরুদ্ধে সবাই কথা বলছেন, পরিবেশ আন্দোলন থেকে আমরা অনেক কথা বলেছি যে এরা বিট বালি নেবে, কিন্তু এখানে আসলে বিট বালি না, এখানে সিলিকা বালি সব। তো এইগুলো আসলে বিভিন্ন দিক থেকে সহযোগিতা পেয়েছে এবং দীর্ঘ সময়ে তারা তাদের টার্গেট ফিল আপ করে ফেলেছে। এখন এটা আবারও যখন গত আপনার বৈঠকে আমরা প্রতিবাদ করেছি উন্নয়ন সমন্বয় কমিটিতে, তখন আমাদের জেলা প্রশাসক মহোদয় বললেন যে এটা আমরা স্টপ করে দিয়েছি, কিন্তু যখন স্টপ করার কথা বলা হয়েছে তার আগে তাদের যে মূল আপনার কোয়ান্টিটি ফিগার যেটা ছিল তার চেয়ে অনেক বেশি তারা এখান থেকে চুষে নিয়েছে। তো আসলে ওই জায়গাটায় আমরা খুব বেশি পরিবর্তন করতে পারিনি। পরিবর্তনের জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা এখনও রাখতে পারি, প্রশাসন যদি সেইভাবে ভূমিকা নেন, আপনাদের পক্ষ থেকেও যে সাউন্ড আসছে সেটা যদি আরও জোরালো হয়, তাহলে এগুলোর পরিবর্তন হবে। কিন্তু প্রশ্ন হয় যে এই সরকারে এখন তো ওইভাবে রাজনৈতিক কোনো সরকার নাই, কিন্তু এই সরকারে জামায়াত ইসলামের ভালো প্রভাব আছে বলে অনেকেই মনে করেন। তো নিশ্চয়ই জেলা প্রশাসনেও আপনাদের ভালো একটা বলার জায়গা আছে, সেই জায়গায় আপনারা কোনো সময় চেষ্টা করেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত জেলা প্রশাসনের সাথে এই এলাকার কল্যাণে, এই জেলার কল্যাণে যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যুতেই আমরা পজিটিভ ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং ওনাদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করেছি, সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং যখন যে বিষয়টা আমাদের কাছে কোয়েশনেবল মনে হয়েছে, আপত্তিজনক মনে হয়েছে, সেটা আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি। আসলে সহযোগিতা দুই ধরনেরই হয়, পজিটিভ কাজগুলোতে সহযোগিতা করা, আর যেগুলো আপত্তিজনক মনে হবে সেগুলোতে প্রতিবাদ করা এবং এটা সলিউশন কীভাবে হতে পারে সেজন্যও সাজেশন করা। সব দিক থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এগুলো ক্লিয়ার, আমাদের এলাকাবাসী জানেন, মিডিয়ার ভাইরাও জানেন, আমার খলিল ভাই আমার খুব স্নেহের ছোট ভাই, ওনাদের সব বিষয়গুলো জানা আছে, আমাদের পার্টিসিপেশনটা কেমন ছিল। হ্যাঁ, আমরা মনে করি আরও জোরালো হওয়া দরকার, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আচ্ছা, অ্যাডভোকেট খলিল যদি এর সাথে যুক্ত করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে শুরুটা একটু আমার কাছে কষ্টদায়ক। আপনি প্রকৃতির সৌন্দর্য সম্ভাবনার কথা দিয়ে শুরু করেছিলেন, কিন্তু প্রশ্ন কঠিন আসলো এবং কিছু আমরা কষ্ট যে আমাদের এই সুনামগঞ্জকে নিয়ে আমরা নেতিবাচক বিষয় দিয়েই শুরু করলাম। হ্যাঁ, নেতিবাচক আমি বিশ্বাস করি সব জায়গাতেই আছে এবং সুনামগঞ্জ এর বাইরে না, এবং আমরা এটির শিকার অন্যতম কারণ হলো আমরা একটা প্রান্তিক জেলা এবং কেন্দ্র থেকে বহু দূরে আমাদের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য নানা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি এবং একটা কর্নারে থাকায় কেন্দ্রের আলো আমাদের এখানে পড়েনি। তবে আমি হতাশ নই, আমি বিশ্বাস করি যে আমাদের এই সুনামগঞ্জ মৎস্যপাতর ধান যেটা আমরা বলি, অন্যান্য রিসোর্সের কথা বলি, হাওরের যে সংকট, পাশাপাশি যে অপুরন্ত সম্ভাবনা, সেটি নিশ্চয়ই ধীরে ধীরে কাজে লাগবে এবং আমরা মনে করি যে সবার চেষ্টায় এখানে
সম্ভাবনা জাগবে। রাজনৈতিক নেতৃবৃন্দের একটা প্রভাব বা একটা যোগসাজশ থাকে, এখানে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানও যুক্ত থাকে, প্রশাসন থাকে, অন্যান্য বাহিনী থাকে, এবং জাস্ট সর্বশেষ আমাদের জামায়াত প্রশাসনের কথা বললেন। প্রশাসনে তো ধরেন আগের যারা নির্বাচিত মানে অনির্বাচিত সরকার যেভাবেই থাকুক যারা ছিলেন, সেই ক্ষেত্রে পরিষ্কার করে আপনারা এখন হয়তো বলতে পারেন, কিন্তু প্রশাসন তো এখনও সেই অবস্থায় আছে। নতুন করে প্রশাসন আসছে, কিন্তু সেই জায়গায় তো রাজনৈতিক দল তো আর তারা নাই, তো সেইখানে একটা পরিবর্তন তো হবার কথা ছিল। হ্যাঁ, পরিবর্তন একেবারে হয় না আমি বলবো না, আমি মনে করি যে আমরা আশাবাদী। তবে প্রশাসন, আমি এখনও মনে করি যে 5 আগস্টের পরে নানা কারণে যে সংকট সৃষ্টি হয়েছে, সেখান থেকে তারা আমাদের প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকমটা আমরা আকাঙ্ক্ষা করেছিলাম যে তারা জাগবে বা ভূমিকা রাখবে, সেটি তারা নানা কারণে পারছেন না। আবার আপনি বলছেন যে রাজনৈতিক সরকার নেই এখন, কিন্তু না থাকলেও মানুষের ভাবনায় চিন্তায় কিছু বিষয়ে কাজ করে। অনেকেই মনে করেন যে বিএনপি বা বড় দল হিসেবে জামায়াত, বিএনপি তারা হয়তো ক্ষমতার কাছাকাছি আছেন। এটা তারা নেতারা কতটুকু ভাবেন আমি জানি না, কিন্তু মাঠের কর্মীরা তো মনে করেন যে আমরা ক্ষমতার কাছাকাছি আসি। সুতরাং নানা কারণে ইচ্ছায় অনিচ্ছায়, অন্যায় অনিয়ম, দুর্নীতির সাথে তারা যুক্ত হয়ে পড়েন বা চেষ্টা করেন। এটির ফল হচ্ছে সামগ্রিক আমাদের যে চিত্র। আচ্ছা আচ্ছা, আমরা আবার আসবো। জনাব কামরুজ্জামান, যদি একটু এই বিষয়টা নিয়ে একটু বলেন যে আপনাদের এলাকায় আসলে এই যে বালুর ব্যবসা, পাথরের ব্যবসা, হাওড় কেন্দ্রিক যেসব অনিয়ম, এগুলা আগের মতোই চলছে বলে অনেকেই অভিযোগ করেছেন। ধন্যবাদ। আমার সামনে যারা অডিয়েন্স আছেন, আমি ধন্যবাদ জানাই। আমরা যারা দেশে এবং বিদেশে যারা শুনছেন, স্পেশালি আমার জামালগঞ্জ, ধর্মবাসা, মধ্যনগর, তাহিরপুরের সর্বস্তরের হিন্দু মুসলমান সবাইকে আমার শ্রেণীমতো সালাম এবং আদাব। জাদুকাটা নদীর প্রথম প্রশ্নটাই আপনার জাদুকাটা নদীতে অনিয়মের কথাটা বলছেন। আমি এই জাদুকাটা নদীর অনিয়ম নিয়ে আমি দীর্ঘ 10-12 বছর যাবত এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করছি। আমি এটার প্রতিবাদ করছি। আমি যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম। তখনকার সময় এই ঢেজার বন্ধের জন্য সর্বোচ্চ ভূমিকা আমি রেখেছিলাম। ডিসি মহোদয় ছিলেন এবং বরকতুল্লাহ এসপি সাহেব ছিলেন। ওনার সামনে আমার হট টকিং হয় ডিসি অফিসে। তখনকার সময় উনি বলেছিলেন, আপনি কার সামনে কি বলতেছেন জানেন? আমি জানি, আমি জেনে শুনেই বলছি, এই চাঁদাবাজির সাথে আপনি জড়িত, এই চাঁদাবাজির সাথে আপনার পুলিশ জড়িত। আপনি ডিসিকে বলছিলেন এরকম? এসপিকে এবং ডিসি মহোদয় ছিল আইনশৃঙ্খলা মিটিংয়ে। তখনকার সময় এটার সাথে জড়িত ছিল আওয়ামী লীগের যারা এই ব্যবসার সাথে জড়িত ছিল তারা ছিল, এটার সাথে জড়িত ছিল এসপি, এটার সাথে অনেক পড়াশোনার লোকজন ছিল। আমি ব্যাখ্যা দিয়ে বলছিলাম এক এক করে সব এইগুলি আপনাদের প্রতিদিন এত টাকা আনেন, এত টাকার জন্য আপনি অত টাকা পান, অমুক অত টাকা, আমার একটা ডিটেলস ছিল। এসপি সাহেব বলছে, কী বলেন আপনি বুঝে বলছেন? আমি 100% আমি বুঝে বলছি। আমাকে ভয় দেখে লাভ নেই। আমি 97-এ মারা গেছিলাম, এখন যেটা বাঁচতেছি এটা বোনাস। আর জেলের ভয় দিবেন? আমার জেল ছিল আমার জীবনের সবচেয়ে আরামদায়ক জায়গা। অতএব এই ভয় আমাকে দেখে লাভ নাই। যা সত্য আমি তাই বলছি। এটা কিন্তু বারবার আন্দোলন সংগ্রাম করার পরে 15 দিন আমি সুনামগঞ্জে আসি নাই। আমাকে অ্যারেস্ট করার জন্য ওসিকে বলছি, ওসি নন্দন ছিল, আমি ওপেনলি বলতেছি। নন্দন সাহেবকে ফোন দেওয়ার পরে নন্দন সাহেব বলছে, স্যার তাহিরপুরে অ্যারেস্ট করা যাবে না। তো তখন টার্গেট করছে সুনামগঞ্জে অ্যারেস্ট করবে। সুনামগঞ্জের এক এএসপি ছিল আমার খুব ক্লোজ মানুষ, উনি বলছে যে আপনি সুনামগঞ্জে আসেন না। তখন আমি সুনামগঞ্জে আসতাম, ফোন রেখে আসতাম, আমাকে ট্যাগ করতো। এইভাবে এই জাদুঘাটা নদী নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। এটা অতীত। বর্তমানে এই 5ই আগস্টের পরে মেবি 9 বা 10ই আগস্ট এই জাদুঘাটা নিয়ে আন্দোলন সংগ্রাম করি। আন্দোলন সংগ্রাম করে এটা 15 টাকা রয়্যালটি ছিল, এই জায়গায় 9 টাকা নিয়ে আসি। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি একটা বাস্তবতার কথা বলি। বাস্তবতা হচ্ছে, আমি তো আগামী সংসদ নির্বাচন করব, নমিনেশন প্রত্যাশী। আমি এখানে যারা এটার সাথে জড়িত হয়, কোনো না কোনোভাবে, সত্য কথা যেটা, অনেক ডাইনিভাবের লোকজনেই বেশিরভাগ থাকে। তো ওসিরে যখন আমি প্রেশার দেবো, ওসি চলে যাবে আমার প্রতিপক্ষ যাচ্ছে তার কাছে, ওনার শেল্টার নেবে। ওই যে একটা ঘটনা ঘটে, এই মুহূর্তে এটা হচ্ছে না। তো আমার বিশ্বাস, আপনি যে একটা সহজ সরল হিসাব তখন এসপির কাছে সামনে দিয়েছিলেন আওয়ামী লীগের সময়, যখন আপনি উপজেলা চেয়ারম্যান, হ্যাঁ, এখন কি আপনার কাছে সেই হিসাবটা আছে? এখন এসপি কেমন ইনকাম করে, জেলা প্রশাসন কিভাবে কত ইনকাম করে? আমি হিসাবটা নাই, কিন্তু আমি এইটুকু বুঝি যে এখানে তাদের
তাদের যদি বেনিফিট না হতো তাহলে আমাদের অসুবিধাটা কোন জায়গায়, যেখানে 30 পয়সা আছে 30 পয়সা 60টা টাঙ্গায় দেওয়ার পারে, নদীর পারে 4-4টা টাঙ্গায় দেওয়ার জন্য অসুবিধাটা কোথায়? এখন আমার বাড়ি তাহিরপুর, আমি তাহিরপুরের মাটি ও মানুষের সাথে মিশে আছি, সাধারণ মানুষ আমাকে অনেক পছন্দ করে। আমি মানুষের বিপদে আপদে, আমাদের তাহিরপুরের মেজরিটি মানুষ হচ্ছে শ্রমিক, কেউ বার্কি শ্রমিক, কেউ হচ্ছে কয়লার শ্রমিক, কেউ হচ্ছে জেলে মাছ মেরে খায়, কেউ হচ্ছে কৃষক। আমি তাদের আন্দোলনে তাদের যখনই সংকট হয় সকল সংকটে আমি প্রস্তুত থাকার চেষ্টা করি, জীবন বাজি রেখে। সে কারণে আপনি দেখবেন মানুষও, আমি যত না মানুষকে ভালোবাসি তার চেয়ে দ্বিগুণ হারে আমাকে মানুষ ভালোবাসে। সে কারণে আমার জীবনে কোনো চাহিদা নেই। এই ফাজিলপুর নিয়ে, ফাজিলপুর দীর্ঘ 4 মাস বন্ধ রাখছিল একটা পক্ষ মামলা টামলা করে, আমি ফাজিলপুর খোলার পক্ষে ছিলাম। আমার ফাজিলপুরটা খুললে আমার হাজার হাজার শ্রমিক, হাজার হাজার ব্যবসায়ী চলবে। কিন্তু এর অর্থ এই না যে পার কেটে নেবে। পার কাটার চরম বিরোধিতা করি। যেটা যদি সরকারিভাবে কেউ খাজনা দিয়ে নিয়ে আসে তার খাজনা দেখ, কিন্তু যেটা নিয়ম আছে নিয়মের বাইরে যেন কেউ না যায়, এটা হলো আমার বক্তব্য। আচ্ছা, আমি এই বিষয় নিয়ে আমি জনসাধারণ যারা সামনে আছেন, আপনারা কেউ প্রশ্ন করতে চান? একটু মাইক্রোফোনটা দিবেন। এখানে মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী যারা আছেন সবার কাছে আমার প্রশ্নটা আমি রাখতে চাই যে জাদুকাটা এবং দুবাজান নদীতে যেভাবে মানে পরিবেশ বিধ্বংসী কাজ চলছে বর্তমানে, আমরা তো এইটার মানে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যথেষ্ট আন্দোলন করছি। আপনাদের কাছ থেকে যেভাবে সহযোগিতা পাওয়ার কথা আমরা সেইভাবে কিন্তু পাচ্ছি না। আপনাদের কণ্ঠটা কি আরও একটু জোরালো হবে কি না, এই প্রশ্নটা আমি রাখছি। তারপরে আপনারা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে জাদুকাটা এবং দুবাজান নদীতে আপনাদের পরিকল্পনাটা কি? এর সাথে আরেকটা যোগ করতে চাই, বর্তমানে যে অবস্থা, এই অবস্থার ধ্বংসের মূলে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশাসন এবং পুলিশ এখানে সম্পূর্ণ দায়ী। তাদের ছত্রছায়া এবং তাদের সহযোগিতায় কিন্তু এই দুবাজান এবং জাদুকাটা শান্তিপুরে বালু লুটপাট হচ্ছে। তো আমি সংসদ সদস্যের কাছ থেকে আপনারা বর্তমানে আপনাদের কণ্ঠটা কি আরও একটু জোরালো হবে কিনা এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে জাদুকাটা এবং দুবাজান নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি, আমি সেটা জানতে চাই। থ্যাংক ইউ। ব্যাপারটা কি এরকম যে এখানে প্রশাসন এটা করতে পারছে এবং আপনারা কিছুই বলতে পারছেন না? ধন্যবাদ। আমাদের পরিবেশ আন্দোলনের সম্মানিত সেক্রেটারি যেটা বলেছেন, 3টা বিষয় এখানে এসেছে যে আমাদের কণ্ঠটা আরও জোরালো হবে কিনা। আসলে পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে যে সমস্ত কথাগুলো এসেছে ওনারা পেপার সাবমিটও করেছেন এবং মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচিগুলো হয়েছে। প্রতিটা কর্মসূচির সাথেই আমাদের একাত্মতা ছিল এবং আমাদের অনেক জনশক্তি এবং সব ধরনের স্টেক হোল্ডাররা ছিলেন। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং এটা বলছি সুস্পষ্টভাবে যে আগামীতে এই ইস্যুগুলো সহ আমাদের এই এলাকার জনগণের স্বার্থে যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যুতে শুধু কণ্ঠ জোরালো নয়, আমরা চাচ্ছি যে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের এই জনগণের জন্য দিতে চাই। আরেকটা বিষয় যোগ করতে চাই যে আসলে যা হচ্ছে, যা করা হচ্ছে, স্থানীয় আমাদের মিডিয়ার সবাই তো এগুলো বলছেন এবং সবার কাছে রেকর্ড আছে। প্রশাসন একেবারেই আপনাদের কন্ট্রোলে নাই। হ্যাঁ, প্রশাসন তো ওনারা যেভাবে করছেন, আমরা আইনের প্রয়োগটা যেভাবে হওয়ার কথা ছিল ঠিক সেইভাবে আমরা প্রয়োগটা হতে দেখছি না। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, না সেখানে আপনাদের কোনো ভয়েস রেইজও নাই? না, আমাদের ভয়েস অবশ্যই আছে। আমরা তো জানি যে আপনারা যেহেতু কিছুটা আপনারা সরকারে পাওয়ার রাখেন, সে কারণে কে ইউএনও হবে, কে ডিসি হবে, কে এসপি হবে, সেই জায়গায় তদবির করে আপনারা আপনাদের লোকজনকে আনতে পারছেন বলে অনেকেই মনে করেন। আপনারা তাদের কথা মানে তারা আপনাদের কথা শুনবে না, এটা কিভাবে? আসলে ভাইজান, আপনি যেটা বলেছেন যে কাকে নেব কাকে ছাড়বো আমাদের কাছে এসে আমি ওই কথাই যাচ্ছি না, ওইটা আমি করছিও না। আমরা ওই জায়গাটা আমরা আবার আসবো। আপনি একটু যুক্ত করতে চান যে এখন আসলে প্রশাসন চালায় কারা? তাহলে প্রশাসন চালায়, এটা জামায়াতের আমির মহোদয় বলছেন বা কামরুল ভাই বলছেন যে প্রশাসন ওইভাবে নিজের যে জোর দিয়ে থাকা, টিকে থাকা, কাজ করা, এইটাতে প্রশাসন নাই। তারা আসলে নানা দিকে নানাভাবে ঝুঁকে পড়েন, প্রশাসন সহ অন্যান্য সরকারের প্রতিষ্ঠান। আমি সুনামগঞ্জের একটু যোগ করি যে আমরা শুধু একটা পয়েন্টে আটকে আছি যে জাদুকাটা বা বালুতে, যে আমাদের শুধু তো বালু না, আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমাদের একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, আমার পরের প্রশ্নটাই স্বাস্থ্য। শুনেন, 2 জন এখানে আমাদের এমপি মহোদয় হবেন, তারা হয়তো কামরুল ভাই আছেন, আমি মহোদয়। তাহিরপুর উপজেলা
সবচেয়ে বেশি এখন সুনামগঞ্জের মধ্যে বাংলাদেশের চিনে টাঙ্গুয়ার হাওড় এখানে, পাশাপাশি একটা সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে তাহিরপুর, এখানে 3 জন শিক্ষক আছে। তাহলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কোন জায়গায় ফোকাস দিবেন? এটা হচ্ছে আমাদের শিক্ষায় তো তাদের ফোকাস নাই, হেলথে নাই, আমাদের যোগাযোগ ব্যবস্থায় নাই। আমি তো মনে করি এখন জরুরি যেটা যে আমাদের সুনামগঞ্জ সিলেট রোডটাকে 4 লেনে উন্নীত করা। পাশাপাশি আমাদের সাবেক এমপি সুনামগঞ্জ 3-এর শাহিনুর পাশা ভাই আছেন, আমরা একটা বাইপাস রোড জগন্নাথপুর আউসকান্দি হয়ে যাই, এটা আপনি আসছেন কিনা জানেন, এটা জরুরি ভিত্তিতে প্রশস্ত করা দরকার। তারপরে ধরেন স্বাস্থ্যের কথা বললাম, তারপরে আমাদের আইন শৃঙ্খলা সব আমি স্বাস্থ্য নিয়ে আরেকটু মানুষের এখান থেকে আসলে আমরা এই প্রোগ্রাম করার আগে মানুষের মতামত নেওয়ার চেষ্টা করেছি, এখানকার পরিস্থিতি জানার বোঝার চেষ্টা করেছি। আপনি যেটা বললেন তাহিরপুর, আপনার যে এলাকা, আপনি যেখানে দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, সেখানকার হসপিটালটার, উপজেলা হাসপাতালটা এমন দুরবস্থা, সেখানে একটা সাধারণ মানুষ যদি চিকিৎসার জন্য যায় উল্টা সে আরও অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিংবা আমি তাহিরপুরের অনেক ভেতরে, আমরাও নৌকা দিয়ে গেছি, সেই টেকের ঘাট কোথায় কোথায়, সেখান থেকে একটা প্রসূতি মা, তাকে যদি হসপিটালে আনতে হয়, সেখানে আসতে আসতে তার বেঁচে থাকার অবস্থা মানে থাকে না অনেক সময়। এই দুর্ভোগ নিয়ে আপনারা কি দেখে, আমি আপনার থেকে শুরু করি, মানে এই জায়গাটা আসলে কিভাবে স্বাস্থ্যসেবাটা আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি কঠিন প্রশ্ন দিয়ে শুরু করেছেন, আমার নির্বাচনী এলাকার বাইরের প্রশ্ন। আর এখন এটা অবশ্য আমার নির্বাচনী এলাকায় কি হসপিটালের অবস্থা ভালো না? আমি বলছি, আমি যখন মহান জাতীয় সংসদের সদস্য হই তখন এই 5.5 লক্ষ মানুষের জন্য একটি মাত্র হসপিটাল ছিল আমাদের জগন্নাথপুর উপজেলায়, 31 বেডের, যাকে পেরুয়া হসপিটাল বলা হয়। সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত বিকল ছিল। অ্যাম্বুলেন্স ছিল কিন্তু ড্রাইভার মানে বেতন ঠিকই নিত। এক্সরে মেশিন পর্যন্ত অচল ছিল। সেই অচল আর বিকল সেই 31 বেডের হাসপাতালকে আমি প্রায় 35 কোটি টাকা স্যাংশন করে 50,000 হাসপাতাল উন্নীত করেছিলাম। এটা হলো আমার নির্বাচনী এলাকার 5.5 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার চিত্র। তবে আমি ধন্যবাদ জানাই সাবেক গত এক টার্মের 17 বছর যিনি ছিলেন সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, উনি একটা মেডিকেল দিয়েছেন আমাদের আসনের পাশেই, যেটি মোটামুটি 4-5টি উপজেলার খাবার হয়ে থাকে, সুনামগঞ্জের মানুষরা যায়, এটা সুযোগ পাবে। কিন্তু আমার নির্বাচনী এলাকায় আর কোনো হসপিটাল হয় নাই। দ্বিতীয় কথা হলো যে আমরা এই প্রসঙ্গেই বলতে চাই, যেহেতু আমাদের সময় ছিল 1 ঘন্টা, সময় চলে গিয়েছে একটা বিষয় নিয়েই। আর একটা বিষয় হলো আমাদের যে শিক্ষা চিকিৎসার বিষয়, চিকিৎসার পাশাপাশি শিক্ষাটা আমি আসবো। আমি একটু চিকিৎসা নিয়ে আপনার মতামত জানতে চাই। আপনার যে নির্বাচনী এলাকা, সেখানটা ভালো রুট, যেটার কথা বললাম তাহিরপুর, এখান থেকে অনেক দূর, সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে কি, মানে পরিস্থিতিটা কি? ধন্যবাদ। আসলে আমাদের এই অঞ্চলটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, একদম দুর্গম এরিয়া, ওইখানে শিক্ষার ব্যবস্থা নাই বললেই চলে। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন এখানে প্রথম উপজেলা চেয়ারম্যান হওয়ার পরেই, মানে আমি শপথ নেওয়ার পরের সপ্তাহে আমি হসপিটালে ঢুকি আমি নিজে সবাইকে ডেকে, আমি নিজে আমাদের সহযোদ্ধারা, আমার সহকর্মীরা যারা আছে সবাইকে নিয়ে আমরা প্রথম দিন হসপিটালটাকে আমরা নিজ দায়িত্বে আমরা পরিষ্কার করি, ঝাড়ু দেই, দিয়ে পরিষ্কার করার পরে তখনকার সময় আমি যে ডাক্তারদেরকে তাদেরকে নিয়ে বসার পরে বলছে, স্যার আমাদের তো লোকজন নাই, পরিষ্কার করার লোকজন নাই। কেন নাই? সরকার দিচ্ছে না। তখনকার সময় ছিল না, এখন যেভাবে আছে তখনকার সময় এটা ছিল না। তখন আমি ঠিক আছে, আমি আমার উপজেলা পরিষদ থেকে আমি 2 জন কর্মী দিয়েছি, তাদের বেতন আমি আমার উপজেলা পরিষদ থেকে বহন করতাম, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। গ্রাম অঞ্চলে একটা মহিলা যখন হসপিটাল আসবে, প্রেগনেন্ট মহিলা, আমি প্রেগনেন্ট দিয়ে বলি রাখবে না, এখানে কোনো যন্ত্রপাতি নাই, রাখবে না, পাঠাইবে হসপিটাল সুনামগঞ্জ সদরে পাঠাবে। সুনামগঞ্জ সদরের ডাক্তার বলবে যে না এখানে হচ্ছে না, আপনার একটা ক্লিনিকে পাঠাই দেন। বিভিন্ন ক্লিনিক আছে, ক্লিনিকে পাঠাবে। এই যে একটা ব্যবস্থা, এটা কঠিন নির্যাতন হচ্ছে আমাদের জনগণ, মানে স্বাস্থ্য ব্যবস্থায়, এটা আনবিলিভেবল, এটা কেউ বিশ্বাস করতে পারবে না কীভাবে মানে সিরিঞ্জ দিয়ে রক্ত নিচ্ছে আমাদের। এটা আপনার প্রত্যেকটা মানুষ, সাধারণ গরিব মানুষ আসলেই নর্মাল ডেলিভারি নাই বললেই চলে, সিজার করতে হবে। এটা হলো ডাক্তারদের একটা কারসাজি। এই যে অবস্থা, এটা তো শুধু আমি একটা কথা বললাম, এরকম সারা ইয়েতেই আমার জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর সব জায়গাতেই শিক্ষা ব্যবস্থা নাই বললেই চলে। জি, স্বাস্থ্যক্ষেত্রে এরকম। জি ধন্যবাদ ভাই। স্বাস্থ্যের ক্ষেত্রে তো আমাদের অনেক কথা। আমাদের এই আসনে 4টা উপজেলা, মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর এবং জামালগঞ্জ। সেখানে
আপনার মধ্যনগর উপজেলা ঘোষিত হওয়ার পরে এখানে কিন্তু কোনো হসপিটাল নেই। 4টা ইউনিয়নের একটা অনেক বড় এলাকা এবং খুবই রিমোট এলাকা, এখানে কোনো হসপিটাল নেই। এবং এখানে নতুন করে কোনো আপনার প্রশাসনিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে নেই, অবকাঠামো গড়ে ওঠে নাই, সেটা আমাদের করতে হবে। ডাক্তার আমার উপজেলায় থাকে না, আমরা রাজনৈতিক নেতৃবর্গ যারা আছি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের অধিকারের জন্য কাজ করব, অবশ্যই এটা ঠিক আছে। কিন্তু আমার স্বাস্থ্যের যিনি উপদেষ্টা অথবা মন্ত্রী, এখন উপদেষ্টা, তারপরে যারা ডিজি আছে, ওদের কাজটা কি? ওনারা এই খেটে খাওয়া মানুষের টাকায় যে আপনার রাজকোষাগার হয় সেখান থেকে ওনারা অনেক বড় বড় বেতন নিচ্ছেন, অনেক বড় বড় অনারিয়াম নিচ্ছেন, গাড়ি বাড়ি ব্যবহার করছেন, সব কিছু করছেন। তিনি কেন উপজেলা হসপিটালে একজন ডাক্তার রাখতে পারবেন না? এই সংগ্রাম তো তাদের বিরুদ্ধে করতে হবে। আমি অক্টোবর মাসে এখানে আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ছিলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের একটা শিক্ষা সেমিনার ছিল, সেখানে আমি আমার সর্বশক্তি দিয়ে বলার চেষ্টা করি, আমার তাহিরপুর স্কুলটা সরকারি স্কুল হওয়ার ঘোষণার পর থেকেই যে দুরবস্থা শুরু হয়েছে, এখানে শিক্ষক থাকতে চায় না। তাহলে শিক্ষক থাকতে চায় না, শিক্ষক তো চাকরি করে এই গভর্নমেন্টের অধীনে, সরকারের অধীনে। আমার ডিজির কাজ কি? আমার ডিডির কাজ কি? আসলে কি? আসলে হচ্ছে টোটাল রাষ্ট্রযন্ত্রের একটা সংশোধন হওয়া দরকার। আমি বলেছি আমার জনসভাগুলোতে যে 2 কাইন্ডস অফ লিডার, আপনার লিডারশিপ এই দেশকে পরিচালনা করে নিয়ন্ত্রণ করে 2 ধরনের নেতৃত্ব। একটা হচ্ছে পলিটিক্যাল নেতৃত্ব, আরেকটা হচ্ছে ড্যাক্সে যারা থাকে, সচিব, আমলা, ডিসি, এসপি, আপনার সবগুলো বিভাগে যারা কাজ করেন। এই জায়গাগুলোতে যদি সৎ, যোগ্য, দক্ষ লোক না আপনার বেরিয়ে আসে, অথবা ওনাদেরকে যদি মোটিভেশনাল প্রক্রিয়ার মাধ্যমে অথবা আইন প্রয়োগের মাধ্যমে ওনাদেরকে যদি সঠিকভাবে কাজে না লাগানো না যায়, 2-4টা মিছিল করেই কিন্তু আমার শিক্ষা, চিকিৎসা এবং জনগণের ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে সবগুলো রাইটের আপনার যে সমাধান আমরা করতে পারবো না। এই জায়গায় আপনি আপনার জায়গা থেকে সোচ্চার হতে হবে, আমি আমার জায়গায় সোচ্চার হব এবং কমিটেড হব। আমার ডাক্তাররা পড়াশোনার সময় বলেন যে আপনার জীবনের উদ্দেশ্য কি? যে আমি ডাক্তার হব, জনগণকে সেবা করব। হসপিটাল মানেই তো হসপিটালিটি, শব্দের মধ্যেই তো সেবার কথা জড়িত, কিন্তু সেটা হচ্ছে না কেন? দুর্নীতি। এবং দুর্নীতি যেখানেই হচ্ছে আপনারা জানেন, দুর্নীতি তখনই হতে পারে যখন ড্যাক্সের লোকের সাথে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বোঝাপড়া হয়ে যায়। যদি সেটা না হয়, করতে পারবে না ইনশাল্লাহ, ক্রমান্বয়ে সেটা জিরোতে চলে আসবে এবং সেটাই আমরা করতে চাই ইনশাআল্লাহ। সেটা আমরা করতে একটু যুক্ত করবেন। জি, যুক্ত করব স্বাস্থ্য নিয়ে। আমাদের জেলার সর্বোচ্চ যে হসপিটাল, জেলা সদর হসপিটাল, এখানে 59 জন চিকিৎসক থাকার কথা, এখানে আছেন 17 জন। তার মধ্যে নানা কারণে প্রেশনে 2-1 জন অন্য জায়গায় আছেন। এখানে হার্টের কোনো চিকিৎসক নেই, চোখের চিকিৎসক নেই, নিউরোলজির চিকিৎসক নেই। 2 বছর আগে আইসিইউর সব কিছু কমপ্লিট করা, একবারে জকজকে তকতকে, এটা চালু হচ্ছে না। আমি জামায়াতের আমির মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, এই যে ডাক্তার থাকে না, তারপরে শিক্ষক থাকে না, এইখানে কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের একটা বিষয় আছে। আমাদের এখানে যাকে আপনি নিয়োগ দিলেন, ডাক্তার, শিক্ষক বা অন্যান্য সরকারি কর্মচারী, তারা এখানে যোগদানের আগেই ঢাকায় থেকে বা অন্যান্য জায়গায় থেকে কিভাবে বদলি হবে সেই তদবির সম্পন্ন করে আসেন। এবং এই তদবির, এই প্রেশার, এই চাপের পেছনে আমাদের রাজনীতি থাকেন, রাজনৈতিক নেতৃত্ব থাকেন। সুতরাং এই জায়গায় সংশোধনটা 2 পক্ষকেই হতে হবে। আচ্ছা, আপনারা এই বিষয় নিয়ে কেউ, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেউ কিছু প্রশ্ন করতে চান? একটু মাইক্রোফোনটা। গতকালকে আমি নিজে একটা নিউজ করেছি যে একনেকে পাশ হওয়ার পরেও তাহিরপুর থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা চলে গেছে জগন্নাথপুর। এটা আসলে কিভাবে সম্ভব? একনেকে একটা পাশ হওয়ার পরেও কিভাবে চলে যায়? আর আমাদের হাসপাতালগুলোতে আসলে ডাক্তার থাকে না বললেই চলে, তারা কোনো না কোনোভাবে তারা উপরে, বিশেষ করে ডিজি মহোদয় যারা আছেন, তাদেরকে ম্যানেজ করে চলে যান। তারা একটা অজুহাত সবসময় খুঁজেন যে আমাদের এইখানে তো আসলে কাজ করার ক্ষেত্র নেই, জায়গা নাই। আপনি আমাদের হাসপাতালের কথাই ধরেন, মাঝে মধ্যে একজন চিকিৎসক থাকেন, একজন চিকিৎসক যদি টিএইচও থাকেন, তাহলে উনি তো অফিসিয়াল কাজ করতে করতে ওনার সময় শেষ, উনি আসলে রুগীদের সেবা দিবেন কীভাবে? এই বিষয়টা স্টার নিউজের মাধ্যমে আমি আসলে যারা এই যে ভবিষ্যতে নির্বাচন করবেন, দাবি থাকলো যে আমাদের ভোকেশনাল যে ট্রেনিং স্কুলটা, এটা জগন্নাথপুর চলে যায় কিভাবে? এটা ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর কেউ? আমি সুনামগঞ্জ সদর যে হসপিটালটা আছে, এই হসপিটালটার বিগত 17 বছরের যে দুর্নীতি, 6 কোটি টাকার ঔষধ ড্যামেজ হয়ে গেল, কিন্তু মিডিয়া সঠিকভাবে
এটা মূল্যায়ন করে তুলে নেয়। আমরা জোরালোভাবে চাই যাতে এইটার জোরালোভাবে এই 6 কোটি টাকার দুর্নীতির যারা করেছে তাদের শাস্তি, এবং জেলা ডিস্ট্রিক্ট লেভেলের একটা এই হসপিটাল, এটাতে গেলে যদি সাধারণ রুগীরাও চিকিৎসা না পায়, খালি সিলেট নিয়ে যান, কয়জন রুগী আছে যে তার গাড়ি আর্থিক অবস্থা দিয়ে খরচ করে এই সিলেটে যাবে? আচ্ছা, আপনারা এই বিষয়ে কিছু জানেন কিনা? আমি যেহেতু এটা সদর হসপিটালের, ভাইকে ধন্যবাদ, এবং এটি আলোচিত একটু সংশোধনী করি যে এই হসপিটালের 2-1 বছর আগের অডিটের 18 কোটি টাকার আপত্তি আছে, আপনি 6 কোটি বলেছেন। আর আমরা যেটা জেনেছি যে 1.5 কোটি টাকার ঔষধ মানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এবং মিডিয়া, এমন কোনো মিডিয়া নাই যে এই সংবাদ প্রকাশিত হয় নাই, রাজনৈতিক সবাই এটা বলছেন। তো এটা তদন্ত হচ্ছে আমরা যেটুকু জানি। তো এটা সবার দাবি। আমরা মনে করি যে এই জেলা সদর হসপিটালে যদি করাপশন থাকে, অনিয়ম থাকে, অব্যবস্থাপনা থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আমরা সেবা পাবো না। তবে হ্যাঁ, আমার বন্ধু এটা একটা প্রশ্ন করেছেন তাহিরপুরের, আমি ব্যক্তিগতভাবে কুবিয়ে যারা সুনামগঞ্জের মতো জায়গায় হসপিটালে সেবা দেন চিকিৎসক কর্মচারী, যারা বাইরে শিক্ষকতা করেন, আমি তাদেরকে স্যালুট জানাই। কারণ এরা হয়তো তাদের ক্ষমতা নাই, নাইলে সুনামগঞ্জে তাদের থাকার কথা না। এইখানে আমি আবারও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আসবো যে কোন চিকিৎসক সুনামগঞ্জে থাকবেন কিনা, শিক্ষক থাকবেন কিনা, এইটা ডিজি, তারপরে তত্ত্বাবধায়ক, এদের চেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ। সুতরাং ওনাদেরকে আমি বলবো যে সচেতন হতে হবে সব দলের, সবাইকে, তাহলেই আমাদের পরিবর্তন আসবে। আমি এই বিষয়ে বলতে চাই, আসলে দীর্ঘ 17 বছরে আমাদের সিস্টেম, আমি মনে করি সিস্টেমটাই ভেঙে গেছে সারা বাংলাদেশের। আর সিস্টেম ভেঙে গেছে, এই সিস্টেমের ভিতরতে, এই সিস্টেমের মধ্যে এখনও আমাদের মেন্টালিটি যেভাবে মানে আগে যেরকম আছে ওরকমই রয়েছে। অফিসার যারা আছে, ডিজি যারা আছে, তারা তো আগের মেন্টালিটিতে আছে। আমাদের প্রথম কাজটা হবে এই মেন্টালিটি থেকে মানুষকে ফিরিয়ে আনা। এই 15 বছরে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এইখান থেকে ফিরিয়ে আনার জন্য শক্তিশালীভাবে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এই দেশটাকে নতুন করে গড়ার জন্য, এই সব কিছু নতুন করে সৃষ্টি করার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে। যে আমার এই টাঙ্গাটাকে জানান দিতে হবে, আমার এই পর্যটক এত সুন্দর একটা জায়গা আছে, যেখানে পাহাড় আছে, নদী আছে, মানে সমতল পানির একটা, এই জায়গাটাকে জানান দিতে হবে। এই পর্যটনকে কেন্দ্র করে আমার এই অঞ্চলে মিনিমাম 5-10 হাজার মানুষ তার জীবিকা নির্বাহ করতে পারে। কারণ আপনার যে হাউস বোট বলছেন না, প্রথমে যে আমি যখন জ্যৈষ্ঠ উৎসবটা করি তখনই আমি 200 নৌকা আমি ম্যানেজ করেছিলাম। ব্রাকের নৌকা ছিল, বিভিন্ন নৌকা ছিল, নৌকাতে 2 দিন রাখছিলাম। নৌকাতে থাকা যায়, মানে নৌকা থেকে জ্যোৎস্না দেখার একটা সৌন্দর্যই আলাদা। এটা মনে হয় জি অনেক সুন্দর একটা বিষয়। ওইটা করার জন্য কিন্তু আমি করছি, করার পরে কিন্তু আমার এই অঞ্চলে মোটামুটি 5-10 হাজার ফ্যামিলি চলার একটা ব্যবস্থা হয়েছে। আচ্ছা, আমরা আপনাদের পরিকল্পনাগুলো শুনবো সামনের নির্বাচনকে কেন্দ্র করে, আপনারা আসলে কি প্রতিশ্রুতি দেন এবং কিভাবে এই সুনামগঞ্জকে দেখতে চান। তার আগে বলি যে এইখানে এখন পর্যন্ত সাধারণ মানুষ যারা আসলে সরকারি সেবা নিতে যায়, কিছুদিন আগে বোধহয় আপনাদের একটা গণশুনানি হয়, সেখানে এখানকার পাসপোর্ট অফিস, ভূমি সেবা দেয়, এসি ল্যান্ড অফিস, তার প্রত্যেকটা উপজেলায় এসি ল্যান্ড অফিস, পিআইও, যারা উপজেলা পিআইও হিসেবে যাদেরকে নিয়োগ, মানে যারা কাজ করেন, প্রত্যেকটা জায়গায় দুর্নীতির অভিযোগ মানুষ তুলেছে এবং সেখানে পরিষ্কারভাবে ওনাদেরকে চিহ্নিত করা হয়েছে। সেই জায়গায় এই জিনিস কি এইভাবেই চলতে থাকবে? মানে এইটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন, যে এইটা আগে 17 বছরে এইভাবে চলেছে, এখনও সেইভাবেই চলছে। এইটার আসলে রেমেডি কি, মানে উপায় কি? আমি আপনাকে দিয়ে শুরু করি। আসলে প্রথম পর্যায়ে বলছিলেন আমাদের প্ল্যানিং পরিকল্পনা কি এটা, আর দ্বিতীয় পর্যায়ে বলছেন না, পরিকল্পনাটা আমরা পরে শুনবো। এখানকার ওই শুনানিতে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের যে অপকর্মের কথা মানুষ নিয়ে আসছিল, যে বাঁধ নির্মাণের কথা বলে যেই পরিমাণ টাকা তছরূপ হয়েছে সরকারি টাকা, এবং একটা সাধারণ মানুষে যখন একটা ভূমি আপনার ইসের জন্য যায়, পর্চা খারিজ করার জন্য যায়, তখন তার যে টাকা নির্ধারিত সরকারি ফি, তার থেকে 2-3 গুণ তাকে ঘুষ দিতে হচ্ছে, না হলে কাজ হচ্ছে না। এই সব বিষয় নিয়ে মানুষের অভিযোগ এখনও সেই রকমই আছে। এগুলো নিয়ে কি আপনি কোনো সময় খোঁজ খবর নিয়েছেন? আসলে কি এরকম আপনার কাছে কেউ কোনো দিন অভিযোগ নিয়ে যায় নাই?
এটা অবশ্যই আমি স্বীকার করি। আসলে আমাদের বিসমিল্লাহ গলদ এবং কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসনে যারে। প্রতিটা সেক্টরই ওই যে পিআইওর যেগুলা প্রজেক্ট নিয়ে মানে পুকুর চুরি হয় বা 10 টনের কাজ 2 টন করেই বন্ধ হয়ে যায়। একটা রাস্তার কাজ দিছে মানে বেরিবাদের, এই বর্ষার সিজন আসার আগ মুহূর্তে কাজটা শুরু করবে, 1 টন হওয়ার পরেই বর্ষা এসে যায়, যাতে পরে এই 9 টনের টাকাটা তার পকেটে ঢুকাতে পারে। এটাই হলো ওদের সিস্টেম হয়ে গিয়েছে। এই সিস্টেমের আমূল পরিবর্তন করতে হবে। এবং যা আমি বলছিলাম যে বিসমিল্লাহ গলদ, এটা যদি তাকওয়া না থাকে, পরহেজগারি না থাকে, এজন্যই বাংলাদেশে এখন যে আওয়াজ উঠেছে আমরা ইসলামী সরকার দেখতে চাই। ইসলামী সরকার ছাড়া মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, ইউএনও বলেন, প্রতিটা সেক্টরই দুর্নীতি আর দুর্নীতি আর পুকুর চুরি। এখান থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে এবং ইসলামী সরকার যদি আসে তাহলে অবশ্যই সেটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আসলে আমি মনে করি দুর্নীতি প্রতিরোধের কিছু স্থায়ী ফর্মুলা আছে। আর স্থায়ী ফর্মুলা কে দেবে? স্থায়ী ফর্মুলা আপনি দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। আমাদের এই সমাজটা যিনি দিয়েছেন, এই দেশ, এই রাষ্ট্র, এই ইউনিভার্স যিনি দিয়েছেন, আমরা যার সৃষ্টি, তিনি কেবল এটার একটা ফাইনাল সলিউশন সাজেশন দিতে পারেন। আইন শক্ত লাগবে এবং আইনের প্রয়োগ লাগবে। এবং অ্যাজ এ ম্যান আমরা যারা আছি, যে পেশায় আছি, যে কাজে আছি, আমাদের মধ্যে ভিতর থেকে আমাদের তাকওয়ার শক্তিটা আনতে হবে। আল্লাহর ভয়, মানুষের প্রতি দায়বদ্ধতা, এগুলো আনতে হবে। যারা এই বড় বড় দুর্নীতি করছেন, আমার চাষাবুষা কেউ দুর্নীতি করে না। দুর্নীতি যারা করে অনেক বড় বড় লোক, বড় বড় শিক্ষিত, বড় বড় পদধারী। এবং এই জন্য ভাই যেটা বললেন, আমাদের শাহিনুর পাশা ভাই, যে ইসলামী আইন এবং ইসলামী আইনের প্রয়োগ, ইট ইজ ফাইনাল, এটা লাগবেই। যত দুর্নীতি করছি আমাদের এই নৈতিক চরিত্র, আখলাক, আমালের অভাবের কারণে। এটা এনশিওর করতে হবে এবং আইনকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। কে করলো সেটা দেখার বিষয় না। ছোট করে যদি বলেন যে আপনাদের জামায়াত ইসলামের কি পরিকল্পনা, এই সুনামগঞ্জের আসনগুলোর মধ্যে কয়টা আপনারা পাবেন বলে আশা করেন? আমি আমার পরিকল্পনা বলছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি চাচ্ছিলাম সেই সুযোগটা পাওয়ার জন্য। আমি শিক্ষার ক্ষেত্রে বলেছি যে আমাদের প্রত্যেকটা উপজেলায় ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেন, সেবক হিসেবে কাজে লাগান, ভালো মানের এক একটা অনার্স কলেজ আমরা করব ইনশাআল্লাহ। এবং ভালো মানের মাদ্রাসা করব। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, তাড়াতাড়ি তার যে শিক্ষক স্বল্পতা আছে সেগুলোকে আপনার ফিল আপ করার জন্য আমি অগ্রাধিকার দিয়ে চেষ্টা করব। হসপিটালের ক্ষেত্রে আমি যেটা বলেছি, উপজেলা হসপিটালগুলো যে কাঠামোতে আছে, সে আমাদের 8 কোটি, 9 কোটি, 10 কোটির সময় যে বেড সংখ্যা ছিল, এখন 18 থেকে 20 কোটির সময় এখনও ওই বেড সংখ্যা রয়ে গেছে। এখানে তো আগে 20 থাকলে এখন 50 শয্যা হওয়া দরকার, পারলে 100 শয্যা হওয়া দরকার। সেটা তো কেউ বলেনি। আমি বলছি যে আমরা এখানে শয্যা বাড়ানো সহ ওয়েল ডেকোরেটেড করব আমরা হসপিটালগুলোতে। এবং এখানে আরেকটা নতুন মাত্রা আছে, সেটা হচ্ছে প্রচলিত অ্যাম্বুলেন্স তো আছেই, কিন্তু আমাদের তো হাওর এলাকা, আমাদের তো 6-7 মাস আমরা হাওরের মধ্যে পড়ে থাকি। এখানে আমার অবশ্যই ডেকোরেটেড নৌ অ্যাম্বুলেন্স লাগবে। আমরা সেই নৌ অ্যাম্বুলেন্স আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। আমাদের মারা মেয়েরা প্রচলিত হসপিটালে গিয়ে তারা তাদের কথাগুলো খুলে বলতে পারে না, সমস্যাগুলোর কথা, কারণ তাদের জন্য সেই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নাই। একজন ফিমেল ডক্টর নেই, ভালো মানের একজন নার্স নেই যার কাছে সে তার কথাটা খুলে বলতে পারে। আমি আমার যত জায়গায় যাচ্ছি আমি বলছি, আপনারা যদি আপনাদের একজন সেবক হিসাবে আমার কাজে লাগান, তাহলে আমার বিদ্যমান হসপিটালগুলোতে আমি একটা ফিমেল কর্নার আমি এনশিওর করব। যে শিক্ষাক্ষেত্রে আমাদের এই এলাকাটার মধ্যে আমি এমনও অনেক গ্রামে গিয়েছি, আমি এ পর্যন্ত মনে করেন 500+ প্লেসে আমি সরজমিনে গিয়ে গ্রামে মানুষের কাছে, চাষাবুষার কাছে আমি বসেছি। আমি অনেকগুলো জায়গা আইডেন্টিফাই করেছি যে 600+ পরিবার আছে, 500+ পরিবার আছে, প্রাইমারি স্কুল নাই। মানে এটা কি 24-এ এসে 24 পার হয়ে 25-এ এসে এটা কি মানা যায়? আমরা এই জায়গাগুলোকে আপনার আইডেন্টিফাই করেছি। এই জায়গাগুলোতে দ্রুততম সময়ে প্রাইমারি আপনার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা দরকার। অনেক ধন্যবাদ। বিষয়গুলো নিয়ে আমরা আবার একটু আসার চেষ্টা বলেছি। আমরা যদি একটু কামরুল এই বিষয়টা নিয়ে বলেন যে আপনাদের এখানে যেই দুর্নীতির যে বিষয়গুলো, সেগুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করতে চান এবং সামনের দিকে আপনার পরিকল্পনা কি? যদি আল্লাহর হুকুম হয়, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, বাংলাদেশের কোথায় কী হবে আমি জানি না। আমার সুনামগঞ্জ এক আসনে
0% আমি নিয়ে আসবো দুর্নীতি। এখানে আমি অগ্রিম বলে রাখি, যদি আল্লাহর হুকুম হয়, আমার জনগণের ভালোবাসায় যদি আমি এমপি হতে পারি, দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাল্লাহ আমার সুনামগঞ্জ আসন, আমি আগেই বলে রাখছি যে অফিসাররা এখন সুনামগঞ্জে তাহিরপুরে ঘুষ দিয়ে চলে আসে। আমার বিশ্বাস আমি এমপি হওয়ার পরে তারা ঘুষ দিয়ে এখান থেকে চলে যাবে, আমার এক আসনে থাকার সুযোগ থাকবে না। আমি বাংলাদেশের দায়িত্ব তো আমি নিতে পারবো না। আমি সুনামগঞ্জ এক আসনে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ইনশাল্লাহ আমার সুনামগঞ্জ এক আসনে কোনো দুর্নীতি আমি রাখবো না। কারণ আমার জনগণের বাইরে আমার কোনো চাহিদা নেই। আজকে নির্বাচন আসছে, আমি বক্তৃতা দিচ্ছি তা কিন্তু না। আমি 33 বছর ধরে এই সুনামগঞ্জ এক আসনের মাটি ও মানুষের সাথে আছি। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ঘর, আমার বিশ্বাস আমি মিনিমাম 1 লক্ষ মানুষের নাম আমি জানি। এটা আমার বয়স চাই মানুষের নাম জানেন মিনিমাম, এটা আমার ধারণা। হ্যাঁ, আমার ভোটার। আচ্ছা, আল্লাহর যদি হুকুম হয় আমি আমার জনগণের জন্য করতে চাই। ভাই, আমার জনগণ আমার জন্য জীবন বাজি রাখে। আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা যদি কিছু যুক্ত করতে চান, মানে একজন দুইজনের কাছ থেকে আমরা ছোট্ট প্রশ্ন নিতে পারি। জি, জনাব কামরুজ্জামান কামরুজের কাছে, আপনি তো এক আসনের তরুণদের আইকন, আমরা জানি তরুণরা আপনাকে খুব ভালোবাসে, কিন্তু জাদুকাটা নদী ইজারার কবলে পড়ে প্রায় বছরের অর্ধেক সময় তাদের মামলা হামলায় বন্ধ থাকে, এবং কয়লাও অনেক সময় ভারতীয়রা বন্ধ দেয় বা এলসি বন্ধ দেয়, বিভিন্ন কারণে বন্ধ দিয়ে তখনকার অবস্থা শ্রমিকরা বেকার হয়ে পড়ে এবং দেশে একটা অভাব অনটনে হাহাকার থাকে। জি, এই জন্য আপনি তরুণদের নতুন আইকন হিসাবে আপনি তরুণদের জন্য কি করতে চান? আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে, আমাদের এলাকা হাওর অঞ্চল হিসাবে বেষ্টিত, শনি হাওর সহ অন্যান্য হাওর আছে, বেড়িবাঁধে অতীত অনিয়ম হয়েছে, এই বিষয়ে আপনি একবার উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওই সময় আপনি বেড়িবাঁধের বিষয়ে কি করেছেন এবং সামনে যাতে আমাদের অকাল বন্যায় ফসলগুলি তলিয়ে না যায় এই বিষয়ে কি করবেন? আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমত হাওরের বেড়িবাঁধের কথা যারা বলছেন, আমি যখন উপজেলার চেয়ারম্যান ছিলাম, আমি সম্ভবত আপনারা সবাই দেখে থাকবেন, আমার সুনামগঞ্জ জেলার সকল মানুষ দেখে থাকবে, এই হাওরের বেড়িবাঁধ যখন সারা বাংলাদেশ তলিয়ে গেছিল, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ তলিয়ে গেছিলো, তখনকার সময়েও আমি কিন্তু তাহিরপুরের 1-2টা হাওর ধরে রাখতে পারছিলাম। আপনাদেরকে নিয়ে হাজার হাজার শ্রমিকরা মিলে আমরা কাজ করেছিলাম। সেইভাবে আমরা তো এই হাওরের বেড়িবাঁধ নিয়ে, হাওরের আপরবাদ নিয়ে সারা জীবনে এই যুদ্ধটা আমি করে যাচ্ছি। এই হাওরের বেড়িবাঁধ নিয়ে একটা কথা আছে আমার, কথাটা হচ্ছে আমরা যখন বেড়িবাঁধগুলি হয়, আপরবাদগুলি হয়, আমরা কিন্তু কৃষকদের মধ্যে থেকে আমরা পিআইসি নিয়োগ করি। পিআইসি নিয়োগ করার পরে এখানে পিআইসির কাছ থেকে পিআইসিরা যে কাজ করার পরে তাদের যে টাকাটা কিন্তু সময় মতো দেয় না, যে কারণ এটা ইচ্ছা করেই হাওর পানি উন্নয়ন বোর্ড ইচ্ছা করে ডিলে করে, যাতে তারা এখান থেকে একটা মারিং কাট করতে পারে, তারা এখান থেকে সরে যায়, পরবর্তীতে কন্ট্রাক্টের মাধ্যমে চলে যায়। এইটা করে, এবং তারা কি করে, তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হয়। এইগুলি ইনশাল্লাহ, যেহেতু আমার এরকম সুযোগ হয়নি এইগুলি ভালোভাবে দেখার, ভবিষ্যতে যদি হয় আমি আমার সুনামগঞ্জ এক আসনে, আমি আবারও বলছি, আমি এইগুলি রাখবো না ইনশাল্লাহ, সুন্দরভাবে আমি সব শেষ করে দেব। একদম লাস্ট প্রশ্ন, আরেকজন কেউ? আমরা হাওরগুলো সম্পূর্ণভাবে গড়িয়া তুলতে যখন যায়, আমরা ধান ফসলটা আমরা নিরাপত্তায় আমাদের ঘরে আনতাম পারি, এই প্রশ্ন আমাদের রইল। আর আমাদের ব্যবসায়ীর খাতে দেখলাম কিছু মানুষ যে গরিব মানুষের চিনি, এই ডাল এটা নিয়ে আসে, তো এখানে আছে আমাদের বিএমপির কিছু লোক, আওয়ামী লীগের কিছু লোক, এরা ছাতাবাজি হইরা এরা যান মাল সকল তান টাকা পয়সা নিয়ে মাল নিয়া তারা গ্রেফতার কইরা আমরা দেশের চিনিটাও তারা লইয়া যায় কি না ছাতা দাবি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন তো আওয়ামী লীগের লোক নাই, বিএনপির একজন নেতা আছে, আপনি যদি ছোট করে বলেন। উনি বলছেন আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এগুলো আপনারা দেখার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সাধারণত এটা এখনই শুনছি, আমি জানি না, যদি আমি খোঁজ নিয়ে দেখবো এই অঞ্চলে হয় কিনা। এটা তো আমার এরিয়া না, উনি যে বলছে যে এরিয়াতে বলছে এটা আমার এরিয়া না। আমরা তো সুনামগঞ্জ এক, তাহিরপুর, জামালগঞ্জ, ধনপাশা, এরকম আমি শুনি নাই। যদি হয় আমি এটার এটার উপযুক্ত ইয়ে করবো আমি। আচ্ছা, আমার মনে হয় আমি আর একটা কথা বলি, আমি শেষ করবো যেহেতু শেষ পর্যায়ে। আমি পরিকল্পনার কথা বলি, যদি
আল্লাহর হুকুম হয় এমপি হতে পারি, তাহলে আমাদের অঞ্চলের প্রথমত শিক্ষাকে জি ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে, জি আপনার স্বাস্থ্যকে প্রায়োরিটিতে রাখতে হবে। আমাদের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু আমাদের শিক্ষার্থীরা ঝরে পড়ে, জি 10% শিক্ষার্থী কিন্তু ঝরে পড়ে প্রাইমারিতে। তো ওইগুলি যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে এটি আর ঝরে পড়বে না। আচ্ছা, এই ব্যবস্থা করব। এবং আমাদের জামালগঞ্জ শাস্তা বাজার, এই যে একটা ব্রিজ, এটি হলো জামালগঞ্জের প্রাণের দাবি। জি প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে পার হয়। চেষ্টা করবো প্রথমে এটা ধরার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের এইখানে যারা আলোচনায় ছিলেন, আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সামনে যারা উপস্থিত এখানকার সাধারণ মানুষ, ভোটার। সামনের দিনে আপনারাই ঠিক করবেন। আঙ্কেল, আমাদেরকে একটু ক্ষমা করতে হবে, আমাদের হাতে সময় একদম শেষ করে ফেলেছি। আমাদের হাতে 1 মিনিটটা যদি 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 20 সেকেন্ডে শেষ করেন। জি জি হ্যাঁ, আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমরা খুব শেষ দিকে আছি। আলহামদুলিল্লাহ আজকে খুবই প্রাণবন্ত একটা অনুষ্ঠান হলো। আমাদের স্টার টেলিভিশন কর্তৃপক্ষ, কলাকৌশলী যারা আছেন এবং আপনারা যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে দেশটা আমার আপনার সবার, সবাই মিলেই দেশকে গড়ে তুলতে হবে। দেশকে গড়ে তোলার পেছনে সবার অংশগ্রহণ লাগবে। সেকেন্ড হলো, দেশ 54 বছরে কিন্তু প্রমাণ করছে যে এই দেশ পরিচালনায় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামীতে অবশ্যই নীতি এবং নেতৃত্বের পরিবর্তন লাগবে। আগের মতো করে নীতি, আগের মতো করে যে ধরনের নেতৃত্ব আমরা পেয়েছি, বিভিন্ন পোস্টার মার্কা বদল হয়েছে, আমাদের কিন্তু কোনো সলিউশন হয়নি। এজন্য এবার আমরা 8 দলীয় আপনার জোটের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে এদেশের ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তিকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে বৈষম্যহীন এবং একটা উন্নয়নের, একটা বেটার বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা সময় না নেই, আমাদের 20 সেকেন্ড। আচ্ছা, আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুর, প্রায় 3,53,000 ভোটার। সকলেরই প্রাণের দাবি আমাদের এবং সুনামগঞ্জের দাবি সিলেট উসমানী হাসপাতালটাকে আন্তর্জাতিক করানোর জন্য, ইন্টারন্যাশনাল করার জন্য। আমাদের প্রবাসী উদ্দেশ্য তো আমার নির্বাচন এলাকার লোক, ইনশাল্লাহ সেটার দিকে আমি অবশ্যই খেয়াল রাখবো। আর 2 নম্বর হলো আমাদের যোগাযোগ ব্যবস্থা পৌর এলাকা 1 ক্যাটাগরি 1-এ পড়ে জগন্নাথ পৌর এলাকা। রাস্তাঘাটে কোনো বাসা বাড়িতে গাড়ি যেতে পারে না, টমটম 2টি ক্রস হতে পারে না। এই রাস্তাগুলোর দিকে অবশ্যই যোগাযোগ করবো। স্বাস্থ্য এবং চিকিৎসা অবশ্যই অগ্রাধিকার পাবে। অনেক ধন্যবাদ কামরুল ভাই। 10 সেকেন্ড। আচ্ছা, 10 সেকেন্ড। জি ধন্যবাদ। আমরা রাজনীতি করি মানুষের জন্য, আমরা মানুষের জন্য করব। আমরা চেষ্টা করব আমরা কুরআন সুন্নাহর আলোকেই আমরা যারা মুসলমান আছি, আমরা নবীর মেনেই আমরা চলব। আমরা যেন রাজনীতিতে ওই ধর্মকে আমরা ইউজ না করি, এটা আমার একটা অনুরোধ থাকবে। রাজনীতিতে ধর্মকে ইউজ না করে, রাজনীতি আমাদের কিন্তু ধর্মতে বলা আছে, আমাদের ইসলামে বলে নাই, গণতন্ত্রের মাধ্যমে। সেটা একটা লম্বা আলোচনা। আমরা যেহেতু কিন্তু আমরা যদি বলি একটা কোরিয়া রাখতে হবে, স্থানীয় সংকট, স্থানীয় উন্নয়ন নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে সুনামগঞ্জ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য জেলায় দেখা হবে। সবার জন্য শুভকামনা।